চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, এই হচ্ছে বিক্রমপুর। এই দেশের রাজার দুই রানী। ছোট রানী রাজার চোখের মণি, আর বড় রানীকে রাজা একটুও ভালোবাসেন না। তাই বড় রানীর খুব দুঃখ, আর ছোট রানী থাকেন মহা আনন্দে। চলো বন্ধুরা, দেখি রাজা রাজসভায় কি করছেন। মন্ত্রী, কোনো সংবাদ পেলে? আমি যে বড়ই উদ্বিগ্ন হয়ে পড়েছি। মহারাজ, আপনি এতটা উদ্বিগ্ন হবেন না। আমি আপনাকে আনন্দের সংবাদ দিতে এসেছি। আনন্দ সংবাদ? হ্যাঁ মহারাজ, ছোট রানী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, আর বড় রানী এক অপূর্ব কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দুই রানী সুস্থ আছেন। বড় রানী যেন ওর সন্তানকে না পায়। এ আপনি কি বলছেন মহারাজ? কেন মহারাজ, কি তার অপরাধ? সে যে আপনার সন্তান মহারাজ। মন্ত্রী, তুমি কি ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার এত স্পর্ধা হলো কোথা থেকে? আমি ওই বড় রানীকে সহ্য করতে পারি না। ও যেন ওর সন্তানকে না দেখতে পায়। আমার অপরাধ নেবেন না মহারাজ, কিন্তু আপনি যা বলছেন সে যে অন্যায়। তুমি আমার ন্যায় অন্যায় বিচার করতে এসেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রী। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করবেন, কিন্তু মহারাজ অহংকারে আপনার বুদ্ধি নাশ হয়েছে। যে সদ্যজাত শিশুকে আপনি ত্যাগ করতে চলেছেন সে যে আপনার সন্তান। মন্ত্রী, তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মহারাজ, আপনি আরো একবার ভেবে দেখুন। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে বড় রানীর সন্তানকে নিয়ে নদীতে ভাসিয়ে দাও। আপনি কি বলছেন মহারাজ? বড় রানীর সন্তানকে কেড়ে এনে ভাসিয়ে দাও নদীতে, তাহলেই বড় রানীর কষ্ট হবে। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি এই পাপ কাজ করতে পারবো না। আমার পক্ষে এই কাজ করা অসম্ভব। মন্ত্রী, তুমি যদি আমার কথার অবাধ্য হও তাহলে জেনে রাখো, তোমাকে আমি এই রাজ্য ছাড়া করব। রাজবাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। এবার ভেবে দেখো তুমি কি করবে। মহারাজ, এই বয়সে আমি কোথায় যাব? বাড়িতে আমার স্ত্রী রয়েছে। আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি মন্ত্রী, তুমি আর একবার ভেবে দেখো। আমার কথা শোনো, সবাই জানার আগেই বড় রানীর কন্যা সন্তানকে তুমি নদীতে ভাসিয়ে দাও। এর জন্য উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে। আগে মহারাজ, আমি নিরুপায়। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। রাজার নির্দেশ মতন মহামন্ত্রী ঘুমন্ত বড় রানীর পাশ থেকে সদ্যজাত কন্যাটিকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এলেন। এই কন্যাটিকে ভাসিয়ে দিলেন নদীতে। ভাসতে ভাসতে ছোট্ট কন্যাটি গিয়ে পৌঁছল এক রাক্ষস রাজ্যে। ওই দেখো, এক রাক্ষসী বুড়ি। রাজকন্যাকে রাক্ষসী বুড়ি নিয়ে চলে গেল তাদের রাজ্যে। তোরা সব গেলি কোথায়? রাক্ষস খোপখোস গুলো, তোরা সব কোথায় গেলি? এদিকে আয়, দেখ আমি কাকে এনেছি। রাক্ষসী বুড়ি, আমাদের ডাকছ? কেমন
মানুষ মানুষ গন্ধ পাচ্ছি না। এ কি, এ যে দেখছি এক মানুষের বাচ্চা। ও মা, কোত্থেকে আনলে রাক্ষসী বুড়ি? আমি আমার যোগ বলে জানতে পেরেছি যে বিক্রমপুরের রাজার কন্যা এই শিশু। রাজা একে জলে ভাসিয়ে দিয়েছেন। ও রাক্ষসী বুড়ি, তুমি কি ওকে তোমার কাছে রাখবে? হ্যাঁ, আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। আমি যখন থাকবো না তখন তোরা ওকে দেখবি। ঠিক আছে রাক্ষসী বুড়ি, তুমি যেমন বলছো সেই রকমই হবে। যাই, আমি এখন ওকে নিয়ে আমার ঘরে যাই। বাহ, অপূর্ব অপূর্ব এই প্রাসাদ। কি সুন্দর পাথরের তৈরি। এর আগে তো আমি এই জঙ্গলে এসেছি, কিন্তু এখানে প্রাসাদ তো কখনো দেখিনি। আমাকে জানতে হবে এটা কার প্রাসাদ। দেখি ভেতরে গিয়ে। আরে, এই এত বড় একটা প্রাসাদ, অথচ কেউ থাকে না। কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে, কেউ ঘুমিয়ে আছে মনে হচ্ছে না। দেখি দেখি ঘরের ভেতরে গিয়ে। এত বড় প্রাসাদে এক পরমা সুন্দরী কন্যা একা একা ঘুমোচ্ছে। তাহলে কি প্রাসাদ এই অপরূপ কন্যার? আমার জানাটা প্রয়োজন। এই কন্যার পরিচয় কি? অপরূপ সৌন্দর্যময়ী কন্যা, কন্যা কে তুমি? চোখ খোলো। হে অপরূপা, তোমার পরিচয় কি? চোখ খোলো, চোখ মেলো কন্যা, তাকাও। কে তুমি? এতবার ডাকার পরে কোনো উত্তর দিচ্ছে না। কন্যা, তুমি কি ঘুমে আচ্ছন্ন? আমার ডাকে তুমি শুনতে পাচ্ছ না? চোখ খোলো কন্যা, কে তুমি? এতবার ডাকছি তাও ঘুম থেকে উঠছে না। এটা কি? মনে হচ্ছে এটা একটা সোনার কাঠি, কিন্তু এখানে সোনার কাঠি রাখা কেন? তার মানে এটা কি? আরে, এখানে যে দেখছি একটা রূপোর কাঠি। এর মানে কি? কন্যার মাথার উপরে সোনার কাঠি, পায়ের নিচে রূপোর কাঠি। তাহলে এই দুটো কি কোনো জাদু কাঠি? দেখি তো। কি, কে তুমি এখানে আমার সামনে? তুমি কে? তোমার নাম কি? আমার নাম শতরূপা। তুমি কে? এখানে এলে কি করে? তোমাকে তো আগে আমি এই রাক্ষসপুরীতে কোনোদিন দেখিনি। কোনো সাধারণ মানুষ তো এই পুরীতে প্রবেশ করে না। তুমি এখানে এলে কি করে? রাক্ষসপুরী? আমি হলাম বিজয়গড় রাজ্যের রাজার একমাত্র পুত্র সূর্যশেখর। তুমি এখানে এলে কি করে? আমি জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম, কিন্তু জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম এই পাথরের প্রাসাদ, তাই ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু তুমি কি জানো এটা একটা রাক্ষসপুরী? এখানে এক রাক্ষসী বুড়ি আর অনেক রাক্ষস থাকে। তুমিও তো এখানে থাকো, কিন্তু তুমি তো রাক্ষস নও। হ্যাঁ, জন্ম থেকেই আমি এই রাক্ষসপুরীতে থাকি। প্রায় 22 বছর আমি এখানেই আছি। 22 বছর? কিন্তু শতরূপা, তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার কিছুই মনে নেই। রাক্ষসী বুড়ির কাছেই আমি বড় হয়েছি। রাক্ষসী বুড়ির কাছ থেকেই জানতে পেরেছি যে বিক্রমপুর রাজ্যের রাজার কন্যা আমি। আমার জন্ম হবার পরেই ওই রাজ্যের রাজার নির্দেশে আমাকে জলে ভাসিয়ে দেয়। সে কি, জলে ভাসিয়ে দেয়? তারপর থেকে আমি এখানেই থাকি। এই রাক্ষসপুরীতেই আমি বড় হয়ে উঠেছি।
তুমি তো এই রাক্ষসপুরী ছেড়ে কোনোদিন কোথাও বেরোওনি। তোমার মুক্তি পেতে ইচ্ছে করে না? এত বছর ধরে তুমি বন্দী হয়ে আছো এই রাক্ষসপুরীতে। আমার তো খুব ইচ্ছে করে এখান থেকে কোথাও পালিয়ে যাই, কিন্তু কোনো উপায় নেই। আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। একদিন আমি এখান থেকে পালাবার চেষ্টাও করেছিলাম, কিন্তু রাক্ষসী বুড়ি সেটা বুঝতে পেরে যায়, আর তারপর থেকেই ওরা সবাই যখন খাবার সংগ্রহ করতে যায় তখন তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়, তাই তো? হ্যাঁ। কিন্তু কি করে ঘুম পাড়িয়ে রাখে তোমাকে? ওরা কি তাহলে জাদু জানে? এই সোনার কাঠি আর রূপোর কাঠি কি জাদু কাঠি? হ্যাঁ, এই দুটো হচ্ছে জাদু কাঠি। যখন ওরা সকালবেলা বেরিয়ে যায় তখন আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়। এই সোনার কাঠি মাথার ওপর আর রূপোর কাঠি পায়ের নিচে দিলেই আমি ঘুমিয়ে পড়ি। আর বিকেলে আবার যখন ওরা ফিরে আসে, সোনার কাঠিটাকে পায়ের নিচে আর রূপোর কাঠিটাকে মাথার উপর রাখে, আর অমনি আমার ঘুম ভেঙে যায়, যেভাবে তুমি এখন আমার ঘুম ভাঙালে। শতরূপা, বিক্রমপুর রাজকন্যা, তোমাকে আমি মুক্ত করে এখান থেকে নিয়ে যাব। কিন্তু কিভাবে, কেমন করে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাবে? ওই রাক্ষসগুলোকে তুমি মারতে পারবে না? এর আগেও কেউ পারেনি। ওদের মারতে গেলে আগে ওদের প্রাণ ভোমরাটাকে মারতে হবে। কোথায় আছে সেই প্রাণ ভোমরা? সেটা তো আমিও জানি না। শোনো, আজ রাক্ষসীরা ফিরে আসলে তুমি জানতে চাইবে ওদের প্রাণ ভোমরা কোথায় লুকোনো আছে। ওদের ওই প্রাণ ভোমরাকে মেরে ফেললেই ওরাও শেষ হবে। রাজপুত্র, ওরা এসে গেছে। তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দাও, আর তুমি ওই দরজা দিয়ে পাশের ঘরে লুকিয়ে থাকো। রাক্ষসী বুড়ি, রাক্ষসী বুড়ি, হ্যাঁ, কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। হ্যাঁ রাক্ষসী বুড়ি, আমিও কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। মানুষের গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। রাজকন্যাকে ঘুম থেকে ওঠাও, ওকেই জিজ্ঞেস করা যাক। ঠিক বলেছিস তুই। ওমা, তোমরা চলে এসেছো? হ্যাঁ, আমরা চলে এসেছি। আমাকে একটা কথা বলতো, আমরা চলে যাবার পর এখানে কেউ এসেছিল? কোনো সাধারণ মানুষ? তুমি যে কি বলো রাক্ষসী বুড়ি, মানুষ আসবে কি করে? তুমি তো যাবার আগে আমাকে ঘুম পাড়িয়ে গেলে, আর এখন এসে আমার ঘুম ভাঙালে। এতক্ষণ তো আমি ঘুমোচ্ছিলাম। তোমরা আমারই গন্ধ পাচ্ছ। তা তুই হয়তো ঠিকই বলছিস, তবে তোর গন্ধ তো আমরা চিনি। ঠিক আছে, এই রাক্ষস খোকস, তোরা যা, খাবার ব্যবস্থা কর। আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে রাক্ষসী বুড়ি, আমরা যাচ্ছি, খাবারের ব্যবস্থা করছি। কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিসের দুঃখ? আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, ভয় পাই। কেন? কিসের দুঃখ তোর? কেন ভয় পাস তুই? কাকেই বা ভয় পাস? আমার দুঃখ হয়, চিন্তা হয়। তোমার বয়স হয়েছে, তুমি যদি কোনোদিন মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি হাসছো কেন? তা হাসবো না? তোর কথা শুনে হাসছি আমি।
আমার তো মৃত্যু কোনোদিন ঘটবে না। সে তো জানি, তুমি বলেছিলে তোমার প্রাণ সুরক্ষিত আছে প্রাণভোমরায়। যদি কেউ কোনোদিন আমার প্রাণভোমরাকে তরোয়াল দিয়ে এক কোপে মারতে পারে, তাহলে আমরা সবাই একসাথে মরে যাব। আমার প্রাণভোমরাকে না মারলে কেউ আমাকে কোনো দিন মারতে পারবে না। আচ্ছা রাক্ষসী বুড়ি, কোথায় আছে তোমার সেই প্রাণভোমরা? আমি ছাড়া কেউ জানে না যে আমার প্রাণভোমরা কোথায় আছে। তুমি আমাকেও বলবে না? তার মানে তুমি আমাকে বিশ্বাসই করো না। আমি তোমাকে এত ভালোবাসি। আমি ছাড়া সেই ভোমরার কথা কেউ জানে না। তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, আমি তোকে বলছি। প্রাসাদের বাইরে যে দিঘিটা আছে, ওর নিচে একটা মন্দির আছে। সেই মন্দিরের ভিতর একটাই ছোট্ট সিন্দুক। সেই সিন্দুকের ভেতরে জোড়া ঝিনুক আছে। সেই জোড়া ঝিনুকের মধ্যে একটা ভ্রমরা আছে। সেটাকে তরোয়াল দিয়ে এক কোপে মারতে পারলে আমরা সবাই মরে যাব। তুই এই কথাটা কিন্তু কাউকে বলিস না। তুমি একদম চিন্তা করো না রাক্ষসী বুড়ি, আমি এই কথাটা কাউকে বলবো না। শুধু তুমি আর আমি জানবো। তুমি নিশ্চিন্ত থাকো। তুমি না থাকলে আমি আর কার কাছে থাকবো বলো? রাক্ষসী বুড়ি, রাক্ষসী বুড়ি, আর চলো আমরা নদীর ওপারের জঙ্গলটায় যাই। অনেক দিন ওই জঙ্গলে আমরা যাইনি। এই জঙ্গলের জন্তু জানোয়ার তো প্রায় সব শেষই হয়ে গেছে। হ্যাঁ গো রাক্ষসী বুড়ি, চলো ওই ওপারের জঙ্গলে যাই, আজ একটু স্বাদটা বদলাই। তোরা যখন বলছিস তাহলে চল, আজ আমরা নদীর ওপারের জঙ্গলটাতেই যাই। তাহলে তাড়াতাড়ি চল, অনেক পথ যেতে হবে, আবার সন্ধ্যের আগে ফিরেও আসতে হবে। চল চল। রাজকন্যা, আমি এসেছি তোমাকে উদ্ধার করতে। রাজপুত্র, তুমি এসেছো? তোমাকে ওরা দেখতে পায়নি তো? না, আমাকে ওরা কেউ দেখতে পায়নি। আমি তো লুকিয়েছিলাম। সকালে ওরা প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার কাছে এলাম, এসে তোমার ঘুম ভাঙালাম। আচ্ছা, তুমি কি জানতে পারলে কোথায় আছে ওই প্রাণভোমরা? হ্যাঁ, জানতে পেরেছি। আমি রাক্ষসী বুড়িকে জিজ্ঞাসা করেছিলাম। বলো রাজকন্যা, কিভাবে ওদের মৃত্যু ঘটবে? প্রাসাদের বাইরে যে দিঘিটা আছে, ওর নিচে একটা মন্দির আছে। সেই মন্দিরের ভিতর একটাই ছোট্ট সিন্দুক। সেই সিন্দুকের ভেতরে জোড়া ঝিনুক আছে। সেই জোড়া ঝিনুকের মধ্যে একটা ভ্রমরা আছে। সেটাকে তরোয়াল দিয়ে এক কোপে মারতে পারলে আমরা সবাই মরে যাব। এত সামান্য উপায়ে ওদের মৃত্যু ঘটতে পারে? তুমি কিচ্ছু চিন্তা করো না রাজকন্যা, আমি এক্ষুনি যাচ্ছি ওই প্রাণভোমরাকে মারতে। এই তো সেই দিঘি।
কাছে কেউ গেছে নাকি? হ্যাঁ গো রাক্ষসী বুড়ি, আমার আমার হাত পাও কেমন যেন টন টন করছে। ও ও ও মরে গেলাম। রাজকন্যা যে বলল এই মন্দিরের ভেতরেই আছে ছোট্ট সিন্ধু, কিন্তু কিন্তু কোথায়? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি হচ্ছে? হাত পা জ্বালা করছে কেন? আমার প্রাণ ভ্রমণের কাছে কেউ গেছে নাকি? ওখানে গেলাম গো, মা গো, বাবা গো, মরে গেলাম। ওই তো ওখানে একটা সিন্ধুক রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। দেখি তো এগিয়ে গিয়ে। আমাদের কি হচ্ছে গো? সারা শরীর জ্বলে যাচ্ছে গো। এই তো সেই ঝিনুক। আর এই হলো সেই প্রাণ ভোমরা। এক কোপে কাটতে হবে। রাজকন্যা শতরূপা, তুমি আজ মুক্ত। চলো চলো, তোমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যাই আমি। হ্যাঁ রাজকুমার, তোমার জন্যই আমি নতুন করে বাঁচতে পারবো। এসো রাজকন্যা, এসো। এরপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে গেল তার রাজপ্রাসাদে এবং অনেক ধুমধামের সাথে যথাসময়ে ওদের বিবাহ হলো।